আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন, ঢাকায় তারেক রহমান সরকারের তীব্র অসন্তোষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড এবং তার মাঝে দিল্লি ঢাকার এক জটিল আইনি ও রাজনৈতিক দাবার চাল। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে, আর এই ইস্যুর কারণে কি সত্যিই অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু প্রতীক্ষিত ভারত সফর? সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেলের বিশেষ বিশ্লেষণে আজ আমরা উন্মোচন করছি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এই অধ্যায়। শুভ সন্ধ্যা বাংলাদেশ ও ভারতের শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতা বৃন্দ, সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 সালের অগাস্টে বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার তথাকথিত অভ্যুত্থানের পর থেকে প্রায় 2 বছর ধরে ভারতের নয়াদিল্লির এক গোপন আস্তানায় নিরাপদে আশ্রয় নিয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাম্প্রতিক ঘটনাবলী এই আশ্রয় ও কূটনৈতিক সম্পর্ককে এক চরম নাট্যমঞ্চে এনে দাঁড় করিয়েছে। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের সূত্রে যে তথ্যগুলো সামনে এসেছে তা বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে এখন শুরু হয়েছে এক তীব্র আইনি ও রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করে আসছে, কিন্তু এই প্রত্যর্পণ অনুরোধের জবাবে ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবস্থান ব্যাখ্যা করেছেন। ভারতের শীর্ষ সরকারি সূত্রের মতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে ভারতীয় বিচার ব্যবস্থা ও আদালতের সিদ্ধান্তের ওপর। দিল্লি স্পষ্ট করে জানিয়েছে, এটি কেবল কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, আইনের শাসন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি নির্ধারিত হতে হবে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমনটাই বলছে। ভারতের আদালত ও বিচার বিভাগীয় পর্যালোচনায় যা সবচেয়ে আগে প্রতিষ্ঠিত করতে হবে তা হলো বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগগুলো আনা হয়েছে তা ভারতীয় আইনি কাঠামোতেও সমপরিমাণ অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির সমস্ত বিধান ও আইনি নথি বিশ্লেষণ করে তারা বাংলাদেশ সরকারের আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন। উপযুক্ত সময় ও প্রক্রিয়া অনুযায়ী এর আপডেট সংবাদ মাধ্যমকে জানানো হবে। একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর হলো, দিল্লির গোপন আশ্রয় থেকে 77 বছর বয়সী এই নেত্রী নিজে থেকেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। গত 5 অগাস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যখন শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় তিনি কবে দেশে ফিরবেন, তখন তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি এই বিজয়ের মাস ডিসেম্বরে নিজের দেশে ফেরত যেতে চাই। ভারতের আশ্রয়ে থাকাকালীন শেখ হাসিনার দিনকাল কিভাবে কাটছে সে বিষয়েও কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ পেয়েছে। সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে বাংলাদেশে থাকা দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। মাঝে মধ্যে তিনি ভার্চুয়ালি পরামর্শ সভা করছেন এবং নিজের ফিটনেস বজায় রাখতে নিয়মিত টেবিল টেনিসও খেলছেন। তিনি দলের নেতাকর্মীদের জানিয়েছেন, এই বছরের শেষ দিকে বা ডিসেম্বরের মধ্যেই তিনি ঢাকায় ফেরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। ঢাকা এই রায়কেই
প্রত্যার্পণের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করছে। তবে আওয়ামী লীগের নেতারা এবং শেখ হাসিনার আইনি দল স্পষ্ট জানিয়েছেন, যদি ভারতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে প্রত্যার্পণ প্রক্রিয়া বা বিচার শুরু হয়, তবে তারা আইসিটির এই রায়কে ভারতীয় আদালতে সরাসরি চ্যালেঞ্জ করবেন। তাদের প্রধান যুক্তি হলো, যেই সময় এই রায়টি ঘোষণা করা হয়েছে তখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, ফলে সেই বিচারিক প্রক্রিয়া এবং রায়ের নিরপেক্ষতা নিয়ে ভারতের আদালতে প্রশ্ন তোলা হবে। এই পুরো ঘটনার আইনি জটিলতা বুঝতে হলে আমাদের দুটি বিষয়ে খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। প্রথমত, 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি। এই চুক্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এমন কোনো অপরাধে অভিযুক্ত হন যার জন্য সাজা কার্যকর করা আবশ্যক, তবে তাকে ফেরত পাঠাতে দুই দেশ বাধ্য থাকবে। তবে আর্টিকেল 6 বা 6 নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনো অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের হয় তবে তার অধীনে প্রত্যার্পণ নাও করা যেতে পারে। এই 6 নম্বর আর্টিকেলেই তো আসলে হয় না, রাজনৈতিক চরিত্র যেখানে প্রত্যার্পণ নাও করা হতে পারে। আরেকটি জিনিস আমরা বহুদিন ধরে বলে আসছি, অনেকদিন ধরে বলছি যে বন্দি বিনিময় চুক্তি, ভারতে বন্দি থাকতে হবে, তাহলে আমি বন্দি বিনিময় করতে পারবো। কিন্তু শেখ হাসিনা, আপনারা কি জানছেন? এটি সবাই জানে এখন, তার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তারা এসে বলছেন যে শেখ হাসিনা পূর্ণ একজন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তায় থাকেন, ভারতেও তিনি সেভাবেই আছেন, তাকে তো বন্দী বলা যাবে না। ভারতীয় আদালতকে এখন মেলাতে হবে শেখ হাসিনাকে অভিযুক্ত করার ধারাগুলোর সঙ্গে এই চুক্তিপত্রের সামঞ্জস্য। দ্বিতীয়ত, ভারতের 1962 সালের এক্সট্রাডিশন অ্যাক্ট ভারতের নিজস্ব আইন অনুযায়ী কনসুলার, পাসপোর্ট এন্ড ভিসা বিভাগ হলো এই ধরনের প্রত্যার্পণ আবেদনের মূল নোডাল অফিস। পররাষ্ট্র মন্ত্রণালয় এই আবেদন পাওয়ার পর যদি উপযুক্ত মনে করে, তবে মামলাটি তদন্তের জন্য একজন ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট বা তদন্তকারী বিচারক নিয়োগ করবে। যদি সেই ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট তার তদন্ত শেষে মনে করেন আবেদনকারী রাষ্ট্রের অভিযোগের পেছনে শক্তিশালী প্রাইমা ফেসি বা প্রথম দর্শনে গ্রহণযোগ্য আইনি ভিত্তি রয়েছে, তবেই তিনি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সুপারিশ করে প্রতিবেদন দেবেন। আর যদি বিচারক মনে করেন অভিযোগের ভিত্তি দুর্বল এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে তিনি ওই আসামিকে সঙ্গে সঙ্গে খালাস বা মুক্ত ঘোষণা করবেন। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের হাতে সরাসরি কাউকে তুলে দেওয়ার সার্বভৌম একচ্ছত্র ক্ষমতা নেই। প্রক্রিয়াটি ভারতীয় বিচারালয়ের দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়েই যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই আইনি ব্যাখ্যার পরপরই আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এক বড় ধরনের কূটনৈতিক আলোড়ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত এবং সম্ভাব্য ভারত সফর ঘিরে হঠাৎ করেই অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। আজ রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য আগে ভারতকে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই অনুকূল পরিবেশ বলতে ঢাকা আসলে কি বোঝাতে চাইছে? ঢাকা সরাসরি ভারতের কাছে অনুরোধ জানিয়েছে দ্বিপাক্ষিক প্রত্যার্পণ চুক্তি মেনে শেখ হাসিনা সহ অন্য পলাতক অপরাধীদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত আসামিদেরও দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম স্পষ্ট ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছিল, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5 আগস্ট যেভাবে দিল্লিতে প্রকাশ্যে একটি রাজনৈতিক ও ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে এই দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হয়েছে। ঢাকা এখন ভারতের এই উত্তরের জন্য অপেক্ষা করছে যে এই অনুকূল পরিবেশ বজায় রাখতে ভারত সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
অথচ ঘটনা প্রবাহ কত দ্রুত বদলে গেল তা দেখলে সত্যি অবাক হতে হয়। মাত্র 24 ঘন্টা আগেই গতকাল শনিবার বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কেবল দুই দেশের মধ্যে চূড়ান্ত তারিখ ও দিনক্ষণ নিয়ে আলোচনা বাকি। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার এবং ভারতের শীর্ষ সংবাদ সংস্থা এএনআই দাবি করেছিল যে 20 থেকে 25 অগাস্টের মধ্যেই হয়তো তারেক রহমান ভারতে পা রাখতে পারেন। কিন্তু শেখ হাসিনার দিল্লির প্রেস কনফারেন্স এবং প্রত্যর্পণ চুক্তির শর্ত পালনে ঢাকার অনড় অবস্থানের কারণে মাত্র একদিনের ব্যবধানে ভারত বাংলাদেশ শীর্ষ পর্যায়ের এই কূটনৈতিক সফর ঘিরে সৃষ্টি হলো চরম ধোঁয়াশা। তারেক রহমানের ভারত সফর কি আসলেই হচ্ছে না বা ভেস্তে গেল, নাকি নেপথ্যে অন্য কিছু? আমি এখনো বলছি যে তারেক রহমানের ভারত সফর নিশ্চিতভাবেই হবে। সেটি এই প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরে নাকি সেপ্টেম্বরে সেটি এখনো নির্ধারিত হয়নি, তবে ভারত সফরটা হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নাই। তারেক রহমানের ভারত সফরটা যাতে না হয় তার জন্য একদল বাংলাদেশি লোকজন উঠে পড়ে লেগেছে এবং বিদেশি শক্তি উঠে পড়ে লেগেছে, কিন্তু সব এই লেগে থাকাও ব্যর্থ করে দিয়ে তারেক রহমানের ভারত সফর হবে। তারেক রহমানের ভারত সফরের ঘোষণা আগাম কোনোভাবে ঘোষণা হবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি যে হঠাৎ করে শুনবেন আগের দিন যে না তারেক রহমান আগামীকাল ভারত যাচ্ছেন, কারণ আগে থেকে ঘোষণা করলে সামনে বেশ কিছু কাজ আছে, যেমন প্রেসিডেন্ট নির্বাচনটাই আছে। আগে থেকে ঘোষণা করলে এই যে যারা অস্থির করতে চাইছে বা এই সফরটাকে ভেস্তে দিতে চাইছে তারা নানা রকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারে। এর কারণেই এই সফরের ঘোষণাটা আসলে হচ্ছে না, এটি ধোঁয়াশায় থাকবে শেষ পর্যন্ত। সফরের দুদিন আগেও হয়তো জানা যাবে না, একদিন আগেও জানা যাবে না, হঠাৎ করে জানা যাবে যে আগামীকাল তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন এবং আলাপ আলোচনাগুলো একদম টপ লেভেলে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে, এমনকি দ্বিতীয় তৃতীয় সারিতেও আলাপগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। কাজেই আমি এখনো বলছি তারেক রহমানের ভারত সফর হবে, অগাস্টে হোক আর সেপ্টেম্বরে হোক, হবেই, এতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় দর্শক, সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে এখন একটি শেখ হাসিনা প্রুফ বা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির বাইরে নিয়ে যাওয়ার যে জোর তাগিদ সৃষ্টি হয়েছিল তা নতুন করে বড় পরীক্ষার মুখে পড়েছে। একদিকে ভারত সরকারের আইনি বাধ্যবাধকতা এবং আদালতের উপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া, অন্যদিকে ঢাকায় তারেক রহমান সরকারের শেখ হাসিনাকে ফেরত পাওয়ার অনড় রাজনৈতিক অবস্থান ও সেই দাবির ওপর ভিত্তি করে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পুনর্নির্ধারণ করা। শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারছেন, নাকি ভারতীয় বিচারালয়ের আইনি জালে এই প্রক্রিয়া আটকে থাকবে অনির্দিষ্টকালের জন্য? আর তারেক রহমানের দিল্লি সফর কি এই শর্তের বেড়াজালে আটকে থাকবে? না, কোনো কিছুই আটকে থাকবে না। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, তারেক রহমানও তার আগেই ভারতে যাবেন, ভারত সফরে যাবেন, অগাস্টে হোক আর সেপ্টেম্বরে হোক। তবে সময় দেবে এই সমস্ত প্রশ্নের উত্তর। আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের আগস্ট মাসের 15 তারিখ সন্ধেবেলায় এই রিপোর্ট করছি বা এই প্রতিবেদন তৈরি করছি। আজকের দিনের মূল যে উল্লেখযোগ্য খবর, সেই উল্লেখযোগ্য খবর অনলাইনে, তারপর সামাজিক মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে, তা হলো সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে টুঙ্গিপাড়াতে, গোপালগঞ্জে
কি হচ্ছে, এবং সেখানে যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন 15ই আগস্টে কোনো কর্মসূচি পালন করতে না পারে, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিয়ে ওই অঞ্চল পাহারা দিচ্ছেন। এই ঢাকা শহর আজকে যত কাজকর্ম হয়েছে, কোনো কাজকর্মের কোনো গতি নেই। আজকে প্রধানমন্ত্রীর অনেকগুলো সরকারি কর্ম ছিল, এ সকল কর্মের মধ্যে একটা নতুন ভবন, সেই বাংলাদেশের যে কটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেখ হাসিনার জামানাতে তৈরি হয়েছে এবং সর্বজন প্রশংসিত, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশের যে নিউরো সায়েন্স ইনস্টিটিউট। ডক্টর কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে শেখ হাসিনা এই নিউরো সায়েন্স যে ইনস্টিটিউট এটি গড়ে তুলেছিলেন, এবং এখানকার যে চিকিৎসার মান এবং এই প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের যে বিশ্বাস এবং আস্থা, এবং এখানে এখনো পর্যন্ত যেভাবে আইন কানুন যাকে বলা হয় অনুসরণ করা হয় চিকিৎসার ক্ষেত্রে, এটা বাংলাদেশের অন্য কোনো হাসপাতাল এই জায়গাতে পৌঁছাতে পারেনি। এমনকি বারডেমও নয়, এমনকি মিরপুর হার্ট ফাউন্ডেশনও নয়, তারপর এমনকি পিজি হাসপাতালও নয়, মানে বঙ্গবন্ধু হাসপাতাল যেটা এখন, এটা বোধহয় বঙ্গবন্ধু হাসপাতাল বাদ দিয়ে কি নাম করেছে, পিজি হাসপাতাল এরকম, সেটাও নয়। তো সেই নিউরো হাসপাতাল হলো শেখ হাসিনার জামানার 1 নম্বর স্বাস্থ্য খাতের ল্যান্ডমার্ক। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের। এই দুটো স্বাস্থ্য খাতে ওনার একটা ল্যান্ডমার্ক সফলতা, এবং সেই ইনস্টিটিউটের একটা বর্ধিত অংশ, স্পেশালাইজড একটা অংশ, বড় অংশ, সেটা আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। এই কর্মটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, বা বিএনপি সরকার গত এই 6 মাসে এটা তৈরি করতে পারেনি, প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করলেন। তো সেখানে তার কাজ ছিল, তার চিকিৎসক স্ত্রী ছিলেন, নিঃসন্দেহে আমি জানি না, হয়তো তিনি ছিলেন, কিন্তু এ ধরনের কোনো খবর আমরা যারা একেবারে অনলাইনে সারাক্ষণ পড়ে থাকি তারা এই খবরগুলো জানি, কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষ এই খবরগুলো জানেনও না, তাদের কোনো আগ্রহ নাই। এরকম অসংখ্য খবর আছে বাংলাদেশে। যেমন একটা খবর আছে, আজকের এই দিনে সেই একটা বোমা বিস্ফোরিত হয়েছে একটা মহিলা মাদ্রাসাতে, কিন্তু এটা নিয়ে আমাদের মিডিয়াগুলো কোনো মাথামাতি নেই। অথচ এই যে সিরিজ বোমা হামলা হচ্ছে, এবং সবগুলো বোমা হামলার সঙ্গে জেএমবি জড়িত, সবগুলো বোমা হামলার সঙ্গে প্রায় সেম টেকনিক জড়িত, এবং এইগুলোর যে আন্তর্জাতিকতা, সে আন্তর্জাতিকতা একেবারে হয় আইএস অথবা আল কায়েদা, এদের সাথে যাদের যোগাযোগ রয়েছে এই ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত অ্যালার্ট দিয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমাদের আজকের কোনো মাতামাতি নেই। আজকে আমাদের সমস্ত মাতামাতি হলো 32 নম্বরে কে ফুল দিতে গেল, ধরো তাকে, তুই ফুল দিতে কেন আসলি, তোর এমন কি হয়েছে, তোর এখন আজকের এই দিনে 32 নম্বরে এসে তোকে ফুল দিতে হবে কেন? 2 নম্বর হলো তুই রিক্সাওয়ালা, কিন্তু তোর মোবাইলে বঙ্গবন্ধুর ছবি থাকবে কেন? তুই তো আসলে যুবলীগ করিস। এবং এই সংক্রান্ত যে ভাইরাল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, খবর, ফটো কার্ড, পুরো গণমাধ্যম, সামাজিক মাধ্যম সয়লাব। এখানে জুলাই যোদ্ধা নামে এক যুবক, তার সাথে সহযোগী মাত্র 2 জন লোক, তারা মিছিল করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা মব করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা যা ইচ্ছা তাই করছে, সেখানে যাকে ইচ্ছা তাকে মারছে, যাকে ইচ্ছা তাকে ধাওয়া দিচ্ছে। 3 জনে মিলে তারপরে তারা সেখানে যে সকল কর্মকাণ্ড করছে, এবং সেই কর্মকাণ্ডের খবরই হলো আজকের দিনের সবচেয়ে বড় খবর।
আমাদের যে এলএনজি স্টেশনগুলো উৎপাদন করতে পারছে না, সারা বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট, বা আজকের দিনে কয়টি পাওয়ার স্টেশন বন্ধ আছে, আগামীকাল কয়টি চলবে, শিল্প কলকারখানায় কি হচ্ছে, এই সব কিছুর চাইতে কোনো কিছু, মানে এখানে জীবন মরণ, ক্যান্সার, এমনকি আজকের এই দিনে যদি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটত, সেটি রাষ্ট্র পরিচালনা, এমনকি যদি আরো মারাত্মক, যেটা আমি বলবো না, কিন্তু তার সাথে মনে হচ্ছে যে আমাদের মন এবং মননে 32 নম্বর কি হলো, 15 তারিখে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটার চাইতে বড় ব্যাপার যে আজকের দিনে যে বঙ্গবন্ধু ইন্তেকাল করেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, এটি স্মরণ করা যাবে না, কোনো অবস্থাতে এটি স্মরণ করা যাবে না। কিন্তু ব্যাপারটা হলো যে 2024 সনের আগস্ট মাস, 2025 সনের আগস্ট মাস, তার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই 2026-এর যে আগস্ট মাস, সেই আগস্ট মাস মানুষের মধ্যে যে হৃদস্পন্দন ঘটেছে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধু 15ই আগস্ট শোকের যে আবহাওয়া ঢুকিয়ে দিয়েছে, এটা নজিরবিহীন। আমি এটা গতকালকে কল্পনা করতে পারিনি, 14 তারিখে আমি কল্পনা করতে পারিনি, কিন্তু 15 তারিখে সেই বিপ্লবটা ঘটে গেছে। 32 নম্বরে ওভাবে আওয়ামী লীগের কোনো মানুষ যায়নি, ছাত্রলীগের, যুবলীগের কোনো মানুষ যায়নি। কেন যায়নি সেটা তারা ভালো বলতে পারবে, এটা তাদের কৌশল হতে পারে। কিন্তু হাতে গোনা 2-1 অতি উৎসাহী সাধারণ মানুষ, কেউ একটু বাদাম দিতে গেছে, কেউ একটু সিঙ্গারা খাওয়াতে গেছে, সাধারণ মানুষ দেখলেই বোঝা যায়, কেউ একটা রিক্সাওয়ালা ফুল দিতে গেছে, এবং সেটাই এখন জাতীয় খবরে পরিণত হয়েছে। এবং সেই ফুল দেওয়া বন্ধ করার জন্য, সিঙ্গারা খাওয়ার বন্ধ করার জন্য পুলিশের বড় বড় কর্তারা অনেকগুলো সেই বল্টু, এটাকে বল্টু আমরা কি বলি, কাঁধের উপর তাদের যে স্টার গুলো রয়েছে, পদবীগুলো রয়েছে, সেই পদবী সম্বলিত অনেকগুলো বড় বড় কর্মকর্তারা সেখানে বহু সংখ্যক পুলিশদেরকে নিয়ে, আর ওই 3-4 জন মবিস্ট তাদেরকে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, কিছু টোকাই আছেন তাদেরকে নিয়ে সেখানে একটা বিরাট সেই ব্যারিকেড তৈরি করে রেখেছে, কেউ আসতে পারবে না। ফলে আজকের এই দিনে বাংলাদেশের যে সবচেয়ে শক্তিশালী যে মানুষ, তিনি কোনো জীবিত মানুষ নন, তিনি একজন মৃত মানুষ। আজকের দিনে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে যদি কোনো অস্তিত্ব থাকে কারো, আজকের এই দিনে যদি সবচেয়ে বড় কোনো পদার্থ থাকে, সেটি এই বাংলাদেশের হিমালয় নয়, সেই বাংলাদেশে এটি কিলিমাঞ্জারো নয়, আল্পস পর্বতমালা নয়, কিংবা মিশরের পিরামিড নয়। আজকের দিনে সবচেয়ে বড় যে স্থাপত্য, সেই স্থাপত্য হলো একজন মৃত মানুষের কল্পিত দেহ। তিনি জীবিত নাই, তার লাশ হয়তো মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু মানুষের মননে যে একটা ছবি আঁকা আছে, একটা চিত্রপট তৈরি হয়েছে, একটা পোর্ট্রেট তৈরি হয়েছে, একটা স্থাপত্য তৈরি হয়েছে, সেটা হলো বঙ্গবন্ধুর একটা ভাবমূর্তি। সেই ভাবমূর্তির যে বিশালতা, আজকের দিনে 18 কোটি বাঙালির কাছে সেই বিশালত্বটা মনে হচ্ছে একটা হিমালয়ের মতো। আর সেই হিমালয়কে আঘাত করার জন্য যে যার মতো করে যেখানে যেভাবে পারছে হাতুড়ি নিয়ে, কুঠারি নিয়ে হিমালয় ভেঙে চুরমার করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। কিন্তু হিমালয় কই? হিমালয় তো মানুষের মাথার মধ্যে। ফলে আপনি তো 18 কোটি মাথা ভাঙতে পারবেন না। 18 কোটি মাথা বললাম এই করে যে কারো মাথার মধ্যে পজিটিভ, কারো মাথার মধ্যে নেগেটিভ। কিন্তু আজকের এই দিনে 18 কোটি মাথার মধ্যে, 18 কোটি মনের মধ্যে, 18 কোটি হৃদয়ের মধ্যে এই যে একজন মৃত মানুষের একটা ভাবমূর্তি, তার চেহারা, তার আকৃতি,
তার ভাষণ, তার কথা, তার আকুতি, সবকিছু আজকে যে আবহ তৈরি করেছে, এটা 3D ডাইমেনশন তৈরি করেছে। এগুলো হাজার 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 সেই হিমালয় পাহাড় যদি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হতো, তবুও এইরকম বিশালত্ব ধারণ করতো না আজকের দিনে একজন মৃত মানুষ যেভাবে বাংলাদেশে বড় হয়ে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না, আর এটা প্রয়োজনও ছিল না, এটা কেউ ভাবে চায়নি। কেন এরকম হলো? এটি যারা বঙ্গবন্ধু বিরোধী যারা লোকজন রয়েছেন, তারা যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, তাহলে মানে আগামী দিনগুলোতে এই বঙ্গবন্ধুর যে ভাবমূর্তি এতটা বড় হবে না, যেটা এতই বছর হয়েছে। সেকেন্ড দিন হলো বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়িটি, সেই বাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। এবং কি আছে আমি জানিও না, আমি কখনো যাইও নাই। তো মানে এই আগে গেছি যখন ওখানে শেখ হাসিনা বসবাস করতেন, আর পরবর্তীতে যখন ওটা জাদুঘর হলো, তখন সপরিবারে একবার গিয়ে সেই জাদুঘরটা দেখে আসছি। এই মানে যখন রাজনৈতিক কর্মী ছিলাম, ওই বাড়িতে বঙ্গবন্ধু কন্যা থাকতেন, তখন বহুবার গেছি ওই বাড়িতে, খেয়েছি, তারপরে আড্ডা মেরেছি, ওই বাড়ির সামনে কত সময় কাটিয়েছি। আর জাদুঘর হওয়ার পরে একবার গিয়েছি, আর যাইনি। আর এই যে ভাঙাচোরা হলো, এরপরে আর ওখানে আমি যাইনি কখনো। ছবিতে দেখেছি, তাতে বোঝা যায় যে এর বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। খুব অল্প কিছু জায়গা আছে, কিছু ইট ঠিট আছে, আর ওটা একটা পরিত্যক্ত ভবন। এখন এই পরিত্যক্ত ভবন, এটা সরকারের জন্য একটা বিরাট যন্ত্রণার বিষয় হয়েছে। এটা একটা অবস্থাটা যেন একটা তাজমহল হয়ে গেছে, এটা বাঙালির তাজমহল হয়ে গেছে। এটি যেন একটা তীর্থভূমি হয়ে গেছে, গয়া হয়ে গেছে, কাশী হয়ে গেছে, বৃন্দাবন হয়ে গেছে। এটা যেন এটাই ত্রিবেণী সঙ্গম হয়ে গেছে, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3টি নদী যেখানে একত্র হয়েছে, সেই নদীকে যে একত্র করার যে জায়গা, এটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। হাজার হাজার মানুষ সেখানে ছুটে যায়। কেন? ওখানকার পানি নাকি পবিত্র, ওই পানি খেলে অমরত্ব লাভ করা যায়, রোগ বালাই দূর হয়, কল্যাণ হয়, পাপ মুক্তি হয়। এই যে ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গম মানে এখন ওই 32 নম্বরে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতির একটা ত্রিবেণী সঙ্গমে পরিণত হয়েছে। এরপরে তাজমহল গেল, ত্রিবেণীর সঙ্গম গেল। ওটা অনেকের জন্য জম ঘরে পরিণত হয়েছে। ওটাকে দেখলেই অনেকের ভয় লাগে, ওটাকে দেখলে অনেকের আতঙ্ক তৈরি হয়, ওটাকে দেখলে স্মরণ করলে অনেকের ঘুম হারাম হয়ে যায়। মনে হয় ওখানে রাক্ষস আছে, খোক্ষস আছে, ওখান থেকে অশরীরী আত্মাগুলো যে কোনো সময় বের হয়ে এসে আমার গলা টিপে ধরবে। ওখানে আরো অনেক কিছু আছে, ভূত প্রেত চামচিকা অনেক কিছু আছে। মানে ওটা একটা শ্মশান, ওটা একটা মহাশ্মশান, ওটা একটা কবরস্থান, ওটা একটা অভিশপ্ত ভূমি। ওখান থেকে আমার কাছে অনেক কিছু হতে পারে, এইরকম অনেকের কাছে ওটা মানে তাজমহল, কারো কাছে ত্রিবেণী সঙ্গম, আর কারো কাছে ওরকম একটা ভয়াল একটা অবস্থা হয়ে গেছে। অনেকের কাছে ওটা একটা বারমুদা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। পৃথিবীতে যেটিকে বলা হয় এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, যেখানে গেলে মানুষ পাগল হয়ে যায়, যেখানে মানুষ মানে পৃথিবীর হেলিকপ্টার যাক, প্লেন যাক, জাহাজ যাক, সবকিছু সাগরে ওটা গিলে ফেলে। আটলান্টিক মহাসাগরে যে বারমুদা ট্রায়াঙ্গেল রয়েছে, ওটা এখন একটা বারমুদা ট্রায়াঙ্গেলে পরিণত হয়ে গেছে। অথবা এটিকে আপনি একটা ব্ল্যাক হোল ধরতে পারেন, মহাকাশের জমিনে যদি ধরেন এটা বারমুদা ট্রায়াঙ্গেল, আর আকাশে হলো ব্ল্যাক হোল, যা পায় ঘ্যাট করে গিলে খেয়ে ফেলে। তদ্রুপ এখন এই যে 32 নম্বর একটি ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ি এখন মানুষের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আপনারা দেখেন শেখ হাসিনা যে বাড়িতে বসবাস করতেন, গণভবন, সেখানে জুলাই জাদুঘর করা হয়েছে। মানুষ পাগলের মতো সেখানে যাচ্ছে। আপনার কি মনে হয়, জুলাইকে সমর্থন করে বা ওখানে যে কটা মূর্তি
মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছে সেই মূর্তিগুলো দেখানোর জন্য? ওখানে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে সেলুট দিচ্ছে, আর একটা কাঠের মূর্তি তৈরি করছে, ওগুলো দেখার জন্য লোকজন যাচ্ছে না। ওখানে মানুষ যাচ্ছে, ওই বাড়িতে শেখ হাসিনা 17 বছর থেকেছেন, ওটা একটা রাজবাড়ি, ওটা একটা বাংলাদেশের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে যেমন আমরা এখন দিল্লি ফোর্টে যাই, যেভাবে আমরা এখন ধরুন আগ্রা দুর্গে যাই, দিল্লির লালকেল্লাতে যাই, ওই যে সুলতান সুলেমানের টপ কাফে প্রাসাদে যাই, উইন্ডসর ক্যাসেলে যাই, এলিসি প্রাসাদে যাই, ওইরকম এখন গণভবন একটা তীর্থ কেন্দ্রে পরিণত হয়ে গেছে। ওখানে কিছু লোক গিয়ে ওই শেখ হাসিনা লাল টেলিফোনে ঠাট্টা করছে, মস্কারা করছে, কিন্তু আম জনতা ওখানে কেন যাচ্ছে, এত বেশি মাত্রায় কেন যাচ্ছে? জাতীয় জাদুঘরের চাইতে কেন ওখানে বেশি যাচ্ছে? এটা এত সহজ হিসাব নয়, এটা এত সহজ সমীকরণ নয়। যেভাবে ভাবছেন সেভাবে নয়। এর পেছনে অনেক মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, অনেক দার্শনিক বিষয় রয়েছে, অনেক সমীকরণ রয়েছে, অনেক যোগ বিয়োগ রয়েছে এবং অনেক যোগফল রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।